বিধানসভাটা পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভাটা রথের মেলার জিলাপি নয় যে উনি কিনে নিয়ে যে নরেন্দ্র মোদীর হাতে দেবে। ছায়ার পক্ষে আমরা দেখেছি যে ৯০-৯৫% জায়গায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, ৫% জায়গায় আমরা বিজেপিকে দেখি। আমাদের লক্ষ্য হচ্ছে ৮টা বিধানসভার মধ্যে আমরা ৮টাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ। মমতা বন্দ্যোপাধ্যায় না দিলে তারা আজ অব্দি টাকা পেতেন, তারা আজ অব্দি বাড়ি পেতেন না। কিন্তু এইটা আজকে অদ্ভুতভাবে বাংলার বাঙালিদের উপরে আক্রমণ করা হচ্ছে। নমস্কার, সময় ৩৬৫ পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়, আর আমার সাথে রয়েছেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মিস্টার সুজিত রায়। তো দাদা, সবার প্রথম আপনাকে সময় ৩৬৫ পর্দায় স্বাগত। হ্যাঁ, আমিও ৩৬৫ সমস্ত দর্শকদেরকে আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। দাদা, আমার প্রথম প্রশ্ন, গতকাল সংসদে প্রধানমন্ত্রী তাছাড়া সাংস্কৃতিক মন্ত্রী কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলেছেন। তো সেইভাবে সেটাকে আপনি কিভাবে দেখছেন, কি বলবেন? প্রথম বলবো, ভারতীয় জনতা পার্টির নেতারা বাংলার সৃষ্টি কৃষ্টি জানে না, তারা বাংলাকে বোঝে না, বাংলার ইতিহাস জানে না। আপনি যদি ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কাল থেকে দেখেন, তাতেই দেখবেন যে বাংলার বাঙালিদের যে অবদান, সেই অবদান দিল্লির জমিদাররা সেই অবদানকে মনে করে না, যাদের জন্য ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছে। যার জন্য বাংলার মানুষ আজকে অন্য রাজ্যে, যদি প্রতিবেশী রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলে, তাকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হচ্ছে। বাংলার প্রাপ্য টাকা, সেই টাকা কেন্দ্র সরকার বন্ধ রেখেছে, কারণ তারা বাংলার সৃষ্টি কৃষ্টি জানে না বলে। তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় জানে না, এর আগে বলেছে। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে বন্দে মাতরম ধ্বনি উচ্চারিত হয়, উনি শপথ নেওয়ার সময় বন্দে মাতরম ধ্বনি উচ্চারিত করেছেন, সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছে। এটা শুধু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে অপমান করা নয়, সারা ভারতবর্ষের মধ্যে যেখানে বাংলার মানুষ আছে, বাঙালি, তাদের সবাইকে অপমান করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আচ্ছা, উড়িষ্যায় গতকাল কিন্তু হয়ে গেছে ভয়াবহ দুর্ঘটনা, যেখানে প্রায় ২০-র ওপরে বাড়ি জ্বালিয়ে দিয়েছে বাঙালিদের। তো সেই নিয়ে কি বলেন, এই বাঙালি বিদ্বেষী কেন? আমরা তো বলছি, যেহেতু পশ্চিমবাংলার মানুষ ২০২১ সালে নরেন্দ্র মোদীর মুখের উপরে জবাব দিয়েছে, ২০২৪-এর লোকসভায় জবাব দিয়েছে বাংলার মানুষ। সেই জন্য আজকে যেমন বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপরে উড়িষ্যা, দিল্লি, বিভিন্ন রাজ্যে আক্রমণ করা হচ্ছে, যেখানে বাংলার মানুষকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলা হচ্ছে। আবার দেখুন, বাংলার মানুষ যখন মহামান্য সুপ্রিম কোর্ট বাংলার পশ্চিমবাংলায় ১০০ দিনের কাজ চালু করতে বলছে, কেন্দ্র সরকার কোনো কর্ণপাত করছে না, সুপ্রিম কোর্টকেও মানছে। আজকে ১০০ দিনের কাজের টাকা বন্ধ। আজকে আবাস যোজনার টাকা অন্য রাজ্য পাচ্ছে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ পাচ্ছে না। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যেমন আবাস যোজনার টাকা দিচ্ছেন, তেমন তিনি কিন্তু কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা না দিলেও যারা কাজ করে বসেছিলেন তাদেরকে কাজের টাকা দিয়েছেন। কিন্তু তারা, মমতা বন্দ্যোপাধ্যায় না দিলে তারা আজ অব্দি টাকা পেতেন না, তারা আজ অব্দি বাড়ি পেতেন না। কিন্তু এইটা আজকে অদ্ভুতভাবে বাংলার বাঙালিদের উপরে আক্রমণ করা হচ্ছে। তো সেই এতে আমরাও তীব্র ধিক্কার জানাই। উড়িষ্যার বহু মানুষ যারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, বিভিন্ন কাজে যারা প্রত্যেক দিন দেখবেন উড়িষ্যা থেকে কয়েকশো বাস আসে, যেমন বাংলার মানুষ উড়িষ্যায় যায়, উড়িষ্যা থেকেও কয়েকশো বাস আসে, যারা বিভিন্ন কারণে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ডাক্তার দেখানো, বিভিন্ন কর্মস্থানে যারা চাকরি করে। এই আক্রমণের আমরা তীব্র নিন্দা করছি বাংলার মানুষের সাথে। তাহলে আপনি কি বলতে চাইছেন যে বিজেপি সরকার আসার পরেই এগুলো উড়িষ্যায় দেখা যাচ্ছে? হ্যাঁ, এর আগে তো ছিল না উড়িষ্যা। উড়িষ্যা আর বাংলার মধ্যে আগে একটা ভালো মেলবন্ধন ছিল। বিজেপি সরকার উড়িষ্যা থেকে আসার পর আজকে বাঙালিদের উপরে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী হয়ে গেছে। এবং শুধু উড়িষ্যা সরকার না, আপনি দেখুন মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, সব জায়গায় বাঙালিদের উপরে আক্রমণ করা হচ্ছে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই বাবরি মসজিদ, রোববার দিন লক্ষ্যকণ্ঠে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। এরপরে হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আবার সেই এতেই হুমায়ুন কবির বলছেন যে এবার লক্ষ্যকণ্ঠে হবে কুরআন পাঠ। তো কোথাও গিয়ে মনে হচ্ছে না যে রাজনীতিরা ধর্মের এতে চলে যাচ্ছে পুরোপুরি? আমি এ ব্যাপারে কিছু বলবো না, যা বলার রাজ্য নেতৃত্বরা বলবো। দাদা, এসআইএন এর রাজ্য রাজনীতি এখন আপনাদেরও কন্টিনিউয়াসলি তার উপরে ফোকাস করে কাজ করতে হচ্ছে, রাজ্য সরকার থেকে শুরু করে সবাইকে। তো এসআইআর ২০২৬ বিধানসভায়
তো তৃণমূলের পক্ষে আশীর্বাদ না অভিশাপ, কিভাবে সেভাবে দেখছেন? দেখুন, এসআইআর এর নামে তারা বৈধ ভোটারকে বাদ দিতে চাইছে। এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে। কিন্তু আমরা এসআইআর এর খসড়া ভোটার লিস্ট বেরাবে, ফাইনাল ভোটার লিস্ট যতক্ষণ না বেরাবে ততক্ষণ কিন্তু তৃণমূল কংগ্রেসের একদম স্তরের কর্মীরা, তার থেকে শুরু করে জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্বরা কিন্তু তীক্ষ্ণ নজর রেখেছে এসআইআর এর উপরে। এসআইআর এর নামে যে বিভীষিকা তৈরি করা হয়েছে, সেই বিভীষিকার বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে। তৃণমূল কংগ্রেস কিন্তু বা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যোগ্য সেনাপতি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছে। এসআইআর করার যে পদ্ধতিটা, যে সময়টা, তার বিরোধিতা তৃণমূল কংগ্রেসের করছে। 2002 সালে এসআইআর হয়েছে, আমরা তো 2002 সালে ভোটার ছিলাম। এসআইআর কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, দীর্ঘ 2 বছর ধরে এসআইআর প্রক্রিয়া চলেছে। আমরা কি দেখলাম, আজকে এসআইআর এর নামে 1 মাসের মধ্যে, তারপর মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আর কিছুদিন সময় পাওয়া গেছে, 1 মাসের মধ্যে এসআইআর করছে। এবং শুনলে অবাক লাগবে, আমি 2002 সালে আমার ভোটার লিস্টের নাম আছে, আজকে নির্বাচন কমিশনের ভুলে 2025-এ আমার ভোটার লিস্টের নাম আছে। আমি যখন আমার ডিজিটাইজেশন করতে যাচ্ছি, আমার ক্ষেত্রে, ব্যক্তি সুচিত রায়ের ক্ষেত্রেই নট ফাউন্ড দেখাচ্ছে। আমাকে আমার পরিবারের বাবার লিঙ্ক দিয়ে নাম নথিভুক্ত করা হচ্ছে। তাহলে আমার মতো কত কয়েক হাজার সাধারণ মানুষ, কয়েক লক্ষ ভোটার, যারা কিন্তু এই সমস্যার মুখে পড়ছে, হয়তো আমাদের কাছে নির্বাচন কমিশনের নোটিশও আসতে পারে। তাহলে এই ধরনের মানুষকে যে কম সময়ের জন্য যে সফটওয়্যার দিয়ে করছে, সেই সফটওয়্যারে করার জন্য বিএলও থেকে শুরু করে সাধারণ মানুষ তারা বিভ্রান্ত হচ্ছে। এবং এই ধরনের কাজ করার জন্য কিছু সাধারণ মানুষ, বৈধ ভোটার, যাদেরকে নোটিশ দিয়ে ডেকে হ্যাকেল করা হবে। আর এসআইআর প্রক্রিয়ায় আমরা দেখেছি যে 90-95% জায়গায় তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে। 5% জায়গায় আমরা বিজেপিকে দেখছি। বিজেপি 2014 সাল থেকে ভারতবর্ষে ক্ষমতায় আসার পর দেখুন মানুষকে ব্যস্ত রাখার পরিকল্পনা নিয়েছে। 2016 সালে নোটবন্দি হয়েছে। সেই নোটবন্দির সময় বলেছিল যে এত নোটবন্দি, মানে আপনার ডুপ্লিকেট টাকা আছে আমাদের কাছে, জাল টাকা আছে, সে টাকা উদ্ধার হবে। কিন্তু আমরা দেখেছি যত নোট বার করেছিল তার বেশিরভাগ নোটই ব্যাংকে কালেক্ট হয়ে গেছে। আবার বলেছিল যে এত কালো টাকা ভারতবর্ষের বুকে আছে, সে কালো টাকা উদ্ধার করে সুইস ব্যাংক থেকে নিয়ে এসে 15 লক্ষ করে টাকা দেবে, সে টাকাও আমরা পাই। এই কেন্দ্র সরকার একদিন বলেছিল গরিব মানুষ তার জমি বিক্রির টাকা, তার পেনশনের, সরকারি হয়তো কোনো ভাতার টাকা, সেই টাকাটা সে তুলবে, তার প্রাপ্য টাকা, জমানো টাকা। বলছে আপনার আধার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। তার একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিল, সেই টাইমের মধ্যে টাকা না দিলে, লিঙ্ক না করলে আপনাকে ফাইন দিতে হবে। আমি সুজিত রায়, আমার কাছে রসিদ আছে, আমি 1000 টাকা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগে দেরি হয়ে গেছে বলে ফাইন দিয়েছি। তাহলে আমার মতো কয়েক কোটি মানুষ এই ধরনের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযোগ করেনি বলে ফাইন দিয়েছে, কেন্দ্র সরকার সে টাকা নিয়েছে। কিন্তু আমরা আজকে কি দেখছি, সেই কেন্দ্র সরকার বলছে আধার কার্ডের কোনো মূল্য নেই। আজকে জনধন অ্যাকাউন্ট করার নামে মানুষকে রাস্তায় নামিয়েছে, আজকে নোটবন্দির নামে মানুষকে রাস্তায় নামিয়েছে, মৃত্যুপুরী তৈরি হয়েছে। আজকে আবার এসআইআর এর নামে সারা ভারতবর্ষের মানুষ আজ একটা বিভীষিকা তৈরি করছে, বিএলওরা অসুস্থ হচ্ছে, সাধারণ মানুষ ভীতি হচ্ছে, কেউ মারা যাচ্ছে। তো এই এর তীব্র নিন্দা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দল তৃণমূল কংগ্রেস, আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা যারা জেলা স্তর, ব্লক স্তর, অঞ্চল স্তরে রাজনীতি করি, আমরাও এর প্রতিবাদ করছি। কিন্তু সাধারণ বাংলার মানুষ, তিনি রাজনৈতিকগতভাবে তিনি সিপিএম হতে পারেন, তিনি কংগ্রেস হতে পারেন, তিনি বিজেপি হতে পারেন, তিনি তৃণমূল হতে পারেন, তিনি বাংলার মানুষ জাতিতে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, শিখ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আদিবাসী হতে পারেন। একটা বৈধ ভোটারের নাম যাতে বাংলা থেকে বাদ না যায়, তৃণমূল কংগ্রেস শপথ নিয়েছে। এবং সেই নাম যদি নির্বাচন কমিশন বাদ দিতে চায় জোরপূর্বক, তাহলে সেই আন্দোলন বাংলা থেকে দিল্লি। 2026 পূর্ব মেদিনীপুরে কতগুলো আসন আপনারা পাচ্ছেন? দেখুন, তমলুক সাংগঠনিক জেলার মধ্যে 8টা বিধানসভা আছে। 2021 সালে আমরা 5টা বিধানসভা জয়লাভ করেছি। পরবর্তীকালে আমাদের হলদিয়ায় বিজেপির বিধায়ক তাপসী মণ্ডল জয়েন করার পর আমাদের 6খানা বিধায়ক হয়েছে। তো আমাদের লক্ষ্য হচ্ছে 8টা বিধানসভার মধ্যে আমরা 8টাই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করব। তো আমরা, আর শুভেন্দু অধিকারী তিনি বিভিন্ন সভায় দাঁড়িয়ে বলছেন না, আমি নরেন্দ্র মোদীকে কথা দিয়ে এসেছি যে আমি 16টা বিধানসভা নরেন্দ্র মোদীর হাতে তুলে দেব। বিধানসভাটা, পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভাটা রথের মেলার জিলাপি নয়।
যে উনি কিনে নিয়ে যে নরেন্দ্র মোদীর হাতে দেবেন। 16টা বিধানসভার মানুষ শুভেন্দু অধিকারী ভুলে গেছে। 2019 সালে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের নেতা ছিল, তখন 16টা বিধানসভার মধ্যে 2টো বিধানসভায় বিজেপি লিড করছিল। পাঁশকুড়াতে প্রায় 5,000-এর বেশি ভোট, পাঁশকুড়া পশ্চিম। আর এগরাতে ওনার বাড়ির পাশের বিধানসভা, ওনার বাবা যে বিধানসভার বিধায়ক ছিলেন, সেই বিধানসভায় 12,000-এর বেশি ভোটে বিজেপি লিড করছিল। 2021 সালে আমরা কি দেখেছিলাম, যে এগরা বিধানসভায় 12,000 ভোটকে মেকআপ করে প্রায় 8,000 8,500 ভোটে আমাদের শিক্ষক, আমাদের আজকে কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান আমাদের তরুণবাবু নির্বাচিত হয়েছে। আমরা দেখেছি পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় শহীদ মাতা ফিরোজা বিবি 8,903টে ভোটে। 2016 সালে উনি যখন তৃণমূলের নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তখন পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় ফিরোজা বিবিকে পাঠিয়ে উনি নিজের নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছিলেন। সেদিন 3200 ভোটে উনি জিতেছিলেন। আবার 2021 সালে উনি তো 3খানা সভা করেছিলেন, 3 থেকে 4খানা সভা মিছিল পাঁশকুড়া পশ্চিমে শুভেন্দু অধিকারী। অমিত শাহ বিভিন্ন রাজনৈতিক প্রচার করেছিলেন, ভোট চেয়েছিলেন, বিভিন্ন কেন্দ্রের নেতারা এসেছিলেন, কিন্তু পাঁশকুড়ার মানুষ ফিরোজা বিবিকে নির্বাচিত করেছে। তাই আমি বলবো যে উনি যেটা ভাবছেন সেটা না, 16টা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হবে, শুভেন্দু অধিকারী পরাজিত। কোনো একটা এরকম বিধানসভা, যেটা আপনার তমলুক সাংগঠনিকের মধ্যে 8টা বললেন, যেটা খুব টাফ ফাইট বলে মনে করছেন আপনি, কোনো একটা বিধানসভা? সব বিধানসভা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ভোট। তো আমি মনে করি 8টা বিধানসভায় কোনো লড়াই নেই। আমরা যদি সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে পারি, আমরা 8টা বিধানসভায়। ধন্যবাদ দাদা এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। তো বুঝতেই পারছি যে 2026 এসআইআর হোক, চাই ধর্মের রাজনীতি হোক, 2026 কিন্তু তৃণমূলের জয় জয়কার হবে, সেটা তেমনটাই বললেন কিন্তু আমাদের সুজিত দা। তো অসংখ্য ধন্যবাদ সুজিত দাকে। ক্যামেরায় অভিরাম নস্করের সঙ্গে প্রসেন মিত্র রিপোর্ট, আপনাদের সময় 365 তমলুক।